যদি বিএনপি এখানে প্রেশারও করে সেখান থেকে আদালতকে রক্ষা করার দায়িত্বটা আসলে কার? সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের উপর পড়ে। ফলে সরকার কিন্তু সেই জায়গাতে, যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই তাদের যুক্তি যে বিএনপি এটাকে প্রভাবিত করেছে, আমরা কিন্তু বলবো যে সরকার এই ক্ষেত্রে ভয়াবহ ব্যর্থতায় পরিচয় দিয়েছে। সাম্প্রতিক সময়ে এই লুটপাটের একটা চিত্র আমরা কিন্তু গাবতলী পশুরহাটে দেখেছি। গুলশানের দিকগুলোতে দেখবেন যে নতুন করে ফুটপাত, যেটার উপর দিয়ে ভালো ফুটপাতই ছিল, সেটি ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এখানে রেকমেন্ডেশন ছিল কিনা, তাদেরও পদত্যাগের দাবি আসবে কিনা, সেটাও একটু শুনি। গুরুত্বপূর্ণভাবে এসেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 5 আগস্টের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে, এবং ওই সময়টাতে আমাদের সামনে যে রাজনৈতিক বাস্তবতা ছিল, সেই জায়গা থেকে এমন একটা সরকার গঠন দরকার ছিল যারা বিচার, সংস্কার এবং আমাদেরকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাবে। সেই জায়গা থেকে যখন এই সরকার গঠিত হয়েছে, এই সরকারের প্রতিনিধি আকারে যারা এসেছেন তারা সকলে, ইভেন ছাত্র প্রতিনিধিও যারা এসেছেন, এই আন্দোলনের ছাত্র সংগঠনগুলো, তাদের নেতাকর্মী সকলেই ছিলেন। কিন্তু অভ্যুত্থানের নেতৃবৃন্দ আকারে যে 2 জন ছাত্রনেতা এখানে এসেছেন, সেই ব্যাপারে কিন্তু অভ্যুত্থানের সাথে যুক্ত ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয় নাই। দীর্ঘ সময় ধরে এর পরবর্তীতেও ছাত্র সংগঠনগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে জাতীয় ঐক্যটা গড়ে উঠেছিল আন্দোলনের মধ্য দিয়ে, আমরা বলেছিলাম যে এই জাতীয় ঐক্যটা টিকিয়ে রাখা দরকার, কারণ আমাদের সামনে এই ফ্যাসিস্টের বিচার, একটা সংস্কার যেটা দীর্ঘদিন মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আকারে তৈরি হয়েছে, সেই বিচার দরকার, এবং আমাদেরকে একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। ফলে এই পুরো সময়টা, এই জার্নিটা যাতে আমাদের স্মুথ হয়, তার কারণে একটা জাতীয় ঐক্যের জায়গা আমাদের দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরে কিন্তু গোষ্ঠী স্বার্থে সেই জাতীয় ঐক্য ভাঙা হয়েছে। এমনকি ছাত্র নেতৃবৃন্দের মধ্যেও যে ঐক্যটা গড়ে উঠেছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বিশেষত এখন যারা এনসিপির নেতৃত্বে আছেন, তাদের অদূরদর্শিতা, তাদের গোষ্ঠী স্বার্থ, এই কারণেই কিন্তু এই ঐক্যটা হুমকির মুখে পড়েছে। আজকে এসে যখন সিটি কর্পোরেশন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এইটার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনি দেখবেন, অদূরদর্শিতার অভিযোগ যখন তুললেন, কেন আপনার মনে হলো যে তাদের ভিতরে অদূরদর্শিতা আছে, একটু আপনি বলুন। না, আমি যদি বলি যে আপনি একটা অভ্যুত্থানের পরে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতৃত্ব, এখন যারা এনসিপি গঠন করেছেন, তারা যদি মনে করতেন যে রাজনৈতিকভাবে এখানে সংস্কার কার্যক্রমকে তারা এগিয়ে নিয়ে যাবেন, তারা এখানে বিচার কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাবেন, তাহলে সেই সময়ের জুলাই অভ্যুত্থানটা ঘটেছিল কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে? ফ্যাসিস্টের বিরুদ্ধে এখানে রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘ 15 বছর ধরে লড়াই সংগ্রাম করেছে। জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা দেখেছি যে সবাই এককভাবে আমরা একসাথে নামতে পেরেছি, যার কারণে এখানে ফ্যাসিস্টের পতন হয়েছে। তো এর পরবর্তীতে যদি আমি এইখানে এই ব্যবস্থাটা এগিয়ে নিতে চাই, তাহলে তো আমার প্রধান শর্ত কি, যে এই ঐক্যটাকে আমার টিকিয়ে রাখতে হবে। তাদের কিন্তু সেই জায়গাতে আমরা বলেছি যে অদূরদর্শিতা জায়গা রয়েছে, সেটি নিয়েও নিশ্চয়ই কথা হবে। একটা বিষয় যে মানে সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে যে আলাপ আলোচনাটা হচ্ছে, দেখেন কিছুদিন আগে তো এখানে ঢাকা উত্তরে আমরা দেখেছি যে একজন প্রশাসককে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশের কমন প্র্যাকটিসটা কি? আমরা দেখেছি যে এর আগেও যখন স্থানীয় সরকারগুলোতে যখন সিটিং মেয়র থাকেন না বা নির্বাচন থাকে না, তখন কিন্তু আমলা দিয়ে কার্যত সেটা রিপ্লেসমেন্টটা করা হয়। এইবারে কিন্তু সেটা ঘটে নাই, বরং এইবারে যে উত্তরে সিটি কর্পোরেশনের যে প্রশাসক আকারে মোহাম্মদ এজাজকে আনা হচ্ছে, তার রাজনৈতিক যুক্ততা নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিন্তু এরপরেও আপনি দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন, যাদের লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট আছে, সাম্প্রতিক সময়ে এই লুটপাটের একটা চিত্র আমরা কিন্তু গাবতলী পশুরহাটে দেখেছি। গুলশানের দিকগুলোতে দেখবেন যে নতুন করে ফুটপাত, যেটার উপর দিয়ে ভালো ফুটপাতই ছিল, সেটি ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। কিংবা জাতীয় স্মৃতিসৌধে আমাদের যে বুদ্ধিজীবী কবরস্থানে আমরা এবারও যখন ফুল দিয়েছি, বুদ্ধিজীবী কবরস্থানের তো ইট ভেঙে নতুন ইট লাগানোর কোনো প্রয়োজনের জায়গা কিন্তু ছিল না, কিন্তু আমরা দেখেছি সেটা ভাঙা হয়েছে, নতুন করে টেন্ডার করা হয়েছে, সেটার কাজ চলছে। ফলে এখানে অনেকগুলো ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। আবার একই সাথে উত্তরের মেয়রের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আদালত যে রায় দিয়েছেন, আদালতের উপর বলা হচ্ছে প্রভাব বিস্তার করা হয়েছে। এখন সরকার কি বিএনপি চালাচ্ছে? সরকার তো বিএনপি চালাচ্ছে না, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সরকারটা পরিচালনা করছেন। ফলে রাজনৈতিক দল আকারে যদি বিএনপি এখানে প্রেশারও করে, সেখান থেকে আদালতকে রক্ষা করার দায়িত্বটা আসলে কার? সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের উপর পড়ে। ফলে সরকার কিন্তু সেই জায়গাতে, যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই তাদের যুক্তি যে বিএনপি এটাকে প্রভাবিত করেছে, আমরা কিন্তু বলবো যে সরকার এই ক্ষেত্রে ভয়াবহ ব্যর্থতায় পরিচয় দিয়েছে। একটা বিষয় পলিটিক্যালি আমার মনে হয় যে সামনে আসা দরকার, যে আমরা ইতিমধ্যেই শুনেছি যে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ আসলে ঢাকা শহর থেকে ইলেকশনটা করতে চান। ফলে ঢাকা শহর থেকে যখন ইলেকশন কেউ করতে চাইবেন, তার আসলে এই সিটি কর্পোরেশন কেন্দ্রিক যে মানে প্রশাসক কিংবা এটার সাথে যুক্ত আরও নানা ধরনের শ্রেণী, তাদের সাথে যুক্ততা অনেক গুরুত্বপূর্ণ এখানে স্থানীয় নির্বাচনের জন্য।
সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এটাকে একটা রাজনৈতিক এজেন্ডা আকারে বানানো হয়েছে, সামনে আনা হয়েছে, এবং তারা কোনোভাবেই উত্তরের মেয়রের জায়গা ছাড়তে রাজি না। উচ্চ আদালতের রায়ের পরেও এটা আটকে থাকার আর কোনো যৌক্তিক কারণ আসলে ওই অর্থে আমরা দেখতে পাচ্ছি না।